মর্তুজা কোথায় পালাবে? কত দূর পালাবে? অস্টিন, টেক্সাসের অস্টিনে বাড়ি কিনেছে ফারুকী। সিডনিতেও নাকি তার আবাস করেছে। অস্টিন কত দূর ভাই? এই অস্টিনের সাথেও, টেক্সাসের সাথেও, আমেরিকার সাথেও চুক্তি হবে। এই নিঝুম মজুমদার আজকে এই রাতে কথা দিয়ে গেলাম, পৃথিবীর যেই প্রান্তে লুকাবে, যত রকমের ছাড় দেওয়া হয় তত রকমের ছাড় দিয়ে এদেরকে নিয়ে আসবো। কারো কোনো কথা সেদিন শুনবো না। এই প্রতিজ্ঞা আপনাকে এবং আপনার দর্শকদেরকে দিয়ে গেলাম। নো মার্সি। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যিনি অতিথি আছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার তাকে। কারণ তিনি খুবই ব্যস্ত মানুষ, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে দৌড়ঝাঁপ করছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। কারণ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণাটি দিলেন তা নিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দুটি আদালতেই মূলত ডক্টর ইউনূসের বিদেশ যাওয়া স্থগিত করা বা নিষেধাজ্ঞা দেওয়ার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছিল হামে শিশু মৃত্যুর অভিযোগ তুলে। কিন্তু দুটি আদালতই সেই আবেদনটি তারা রাখেনি, খারিজ করে দিয়েছে, বরং প্রশ্ন তুলেছে ডক্টর ইউনূসকে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার কি আছে এমন কথা। এইখানে একটু আমি ছোট্ট করে যোগসূত্রটা শুরু করে আমি ব্যারিস্টার নিঝুম মজুমদার আপনার কাছে যেতে চাই যে 17ই মে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন জানান দিলেন তিনি দেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চ রেডি করা যেতে পারে, প্রয়োজনে কারাগার প্রস্তুত রাখা যেতে পারে, ঠিক তার দুদিন পরে উচ্চ আদালতের বিচারকরা কিন্তু এরকম মন্তব্য করেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বলছেন যে তবে কি শেখ হাসিনা দেশে ফিরলে যাতে এই ডক্টর ইউনূস এবং তাদের লোকজন নিরাপদে দেশ থেকে সরে যেতে পারে তেমন কোনো পন্থায় যাচ্ছে কিনা, আবার এই সরকারও সেই পথ খোলা রাখছে কিনা। আপনি আপনার মতো শুরু করুন। আম প্রথমত ব্যাপার যেটা হয়েছে সেটা হলো আ তার দেশে ফেরার যেই ইস্যুসটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমরা একটু সহজ যোগসূত্রগুলো মিলাই। সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বরাবরই যেটা বলেছেন সেটা হয়েছে যে আ জুলাই অগাস্টে যে জঙ্গি হামলা হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, এইসব জায়গাতে যেই প্রাণহানি হয়েছে, তিনি এই প্রাণহানির বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। সেই তদন্ত কমিটিকে রিপোর্টের জন্য সময় বেঁধে দিয়েছেন এবং তিনি নিজে জাতিসংঘের কাছে আবেদনও করেছেন যে এগুলোর যাতে সুষ্ঠু আপনার বিচার হয় এবং সেটার ব্যাপারে উনি প্রতিজ্ঞাবদ্ধও ছিলেন। এই ব্যাপারটা সুনির্দিষ্টভাবে যেটা আমাদের কাছে নির্দেশ করে সেটা হয়েছে যে এই হত্যাকাণ্ডগুলো তদন্ত হওয়া উচিত এবং থার্ড পার্টি করেছে, এটা তার বিশদ এবং অগাধ বিশ্বাসের জায়গা ছিল, যেটা আমরা এখনো মনে করি। ফলে ওই ভয়টা তো কখনোই ছিল না, কিন্তু কষ্ট ছিল যে এতগুলো প্রাণহানি হয়েছে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রাণহানি করা হয়েছে। ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যখন তাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখলো, আ সেই জায়গা থেকে উনার ফেরাটাকে এমনভাবে কঠিন করে ফেলা হয়েছিল যে উনি আসলে মবের শিকার হবেন, তাকে বিচারের কথা বলে বা আদালতের কথা বলে তিনি অবিচারের শিকার হবেন। সেসব জায়গাতে চিন্তা করে, তার নিরাপত্তার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে তিনি বা বাংলাদেশ আওয়ামী লীগ নানান সময় একটা দীর্ঘসূত্রিতা ছিল বটে। কিন্তু বরাবরই তিনি বলেছেন তিনি দেশে ফিরতে চান। তাকে নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চান। সো যদিও আমার স্ট্যান্ড অনেক ভিন্ন। আমি মনে করি এটা অবৈধ সরকার। ইউনূসও অবৈধ সরকার। ইউনূসের মাধ্যমে ইলেকশন হওয়া এবং নির্বাচন হয়ে যারা নির্বাচিত হয়েছে তারাও দখলদার। ফলে আমার কাছে ব্যাপারটা আইনি এবং আমার পজিশন খুবই স্পষ্ট। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরতে চান, এটা তো নতুন কোনো ব্যাপার না। তিনি দেশে এসে, আমি এটাকে আদালতের সামনে দাঁড়ানো বলি না। আমি বলি জনতার সামনে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষাটা, তিনি সেই প্রশ্নের উত্তর দিতে চান। কেমন? সো এইটাতে আমি কিন্তু কোন ধরনের চমক দেখি না, কোন ধরনের থ্রিলিং কিছু দেখি না। বরঞ্চ মনে করি যে তিনি আসলে বঙ্গবন্ধু কন্যা ঠিক যেমন চরিত্রের, যে তিনি সত্যের মুখোমুখি হতে পছন্দ করেন, চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন। আমি এর বাইরে কোনো ব্যত্যয় দেখি না। I don't know যে এটা কেন অবাক করার বিষয়। বঙ্গবন্ধুর নেতৃত্ব ঠিক এমনই শক্তিশালী। তিনি 111 এর সময় তার প্লেনে তাকে আটকিয়ে দিয়েছিল হিথ্রোতে। সেইদিন সেই দলের মধ্যে তো আমিও ছিলাম এই 111 এ। চোখের সামনে আমি তাকে দেখেছি। সেখানে রেহানা আপা ছিলেন, তারপরে আমাদের সিলেটের মাননীয় মেয়র
আনুরুজ্জামান চৌধুরী আনোয়ারুজ্জামান। ছিলেন, সেখানে আরো অনেক ছিলেন, আমাদের সাদেক ভাই ছিলেন, নানান ব্যক্তিরা সেখানে ছিলেন, যুক্তরাজ্যের নেতা। তো সেইখানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমরা সেখানে তার শক্তি দেখেছি। তিনি বলেছেন, আমার দেশে আমি যাবো না কেন, এটা আমার বাবার স্বাধীন করা দেশ, বাবার নেতৃত্ব দেওয়া দেশ, আমি যাবো না কেন। সুতরাং এখনো তো একই কথা, উনি এগুলো ভয় পান, কাকে ভয় পাবে? মৃত্যুর দুয়ার থেকে উনি 23 বার ফেরত এসেছেন। আল্লাহ উনাকে 23 বার ফেরত জন্য কি কাকে ভয় পাবে? এইসব চামচিকাদেরকে, যারা গ্রেনেড মেরেছে, যারা চুরি করেছে, যারা এই দেশ, যার বাবা এই দেশ বন্দুকের ডগা দিয়ে ক্ষমতা দখল করেছে, যারা এই দেশকে আপনার 10 ট্রাক অস্ত্র পাচার করেছে, কিংবা ইউনুস যে হামে 500 ছেলে পেলে মেরে ফেলেছে, গণহত্যা করেছে। সুতরাং উনি কাকে ভয় পাবেন? উনি বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় পায় না। তৌফিক ভাই, বঙ্গবন্ধু কন্যা কাউকে ভয় পায় না। মৃত্যু তো খুব মামুলি একটা ব্যাপার। মৃত্যু একটা অবধারিত ব্যাপার। ওইটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা হচ্ছে উনি সত্যের মুখোমুখি হতে চান। দ্যাটস ইট। কিন্তু এই জায়গায় আমি যে আরেকটু অংশ আপনাকে জানতে চেয়েছিলাম যে আদালতের রায় দিবে, আপনি আইনের মানুষ, এই কারণে আপনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা, যে শুদ্ধ ব্যাখ্যাটা কি হতে পারে এটা, যে আদালত যেহেতু যে কোনো সিদ্ধান্ত আদালত দিবে, এটা আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা তো কোন থাকবে, কোন কিন্তু ব্যাখ্যাটা, পার্টিকুলারলি কোন ব্যাখ্যাটা? উনি ফিরলে? না না, যে ওই যে আদালত ইউনূসের? ইউনূসের তাকে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হলো না সেটি আদালতের বিষয়, কিন্তু তারা মন্তব্য করেছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার কি আছে, এবং সেটি কিন্তু 19 তারিখের ঘটনা। তো ওই জায়গায় অনেকেই বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে তাদের, ডক্টর ইউনূসের গংদের যে সিচুয়েশন হতে পারে, সেইটার ক্ষেত্রে উনি যাতে সেভ এক্সিট করতে পারে ডক্টর ইউনূস এবং তার লোকজন, সেইটার কোনো প্রভাব ফেললো কিনা আদালতের এমন মন্তব্যে বা এমন আচ্ছা, জায়গায়। আচ্ছা, আচ্ছা। আমি আমি পরিষ্কার বুঝতে পারছি। এখানে আমার একটা পজিশনের কথা বলি। আপনি যদিও একজন সাংবাদিক হিসেবে, বা ডেফিনিটলি আপনি এটিকে আদালত বলছেন, আইনও এখনো বলছেন। এটা হয়তোবা আপনার দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে বলেন। অ্যা আমি ব্যক্তিগতভাবে এগুলোকে আদালত বলি না। এগুলোকে কোনো আইন অঙ্গনও বলি না। এগুলোকে আমি এক ধরনের আ জাস্ট মশকরির একটা জায়গা বলি। তারপরেও তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি আদালতের কথাটা আলোচনা করি। কেন আমি ডিসক্লেইমারটা দিয়ে রাখলাম? কারণ আমি যখন এগুলোকে আদালত বলে আলোচনাটা করব, আমি ট্যাসিটলি বা মৌনভাবে আমি এই আইন অঙ্গনকে আমি এক ধরনের বৈধতাও দিচ্ছি। যখন আমি আলোচনাটা করছি। আপনার তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে ওইটা আমি ভুলে যাচ্ছি। দেখেন, অ্যা এটা হতে পারে এমন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। এইজন্য তার দেশের বাইরে যাওয়ার পথটা সুগম করার জন্য ওই দেশের নিষেধাজ্ঞার ব্যাপারটার একটা সংযোগ থাকতে পারে। এগুলো বিশ্লেষণ, এগুলো চিন্তা, এগুলো এক ধরনের আ আ থিওরি হতে পারে, ভাবনা হতে পারে। তবে টু বি অনেস্ট, আ আ আমি আসলে ঠিক এই মুহূর্তে ওই যোগসাজশটাকে আমি আসলে খুব বেশি আমলে নেই না। এটা হয়তোবা আ আ তাদের নরমাল কোন একটা সফরে বা কোন উদ্দেশ্যমূলক সফরে যাওয়া হতে পারে, আবার ব্যাক করতে পারে। আমি এখনো পর্যন্ত এই ব্যাপারটাকে মনে করি না। দেখেন, আ এরা এই যে ইউনূসকে যাবতীয় সাপোর্ট দেওয়া, আপনারা এর মধ্যে দেখেছেন যে ইউনূসের শাসনামলের দুর্নীতি নিয়ে রিট করা হয়েছিল, সেটা সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে। তার আমলে এই হামে যে শিশু মারা গেছে, টিকা কেনা হয়নি, সেটা নিয়ে রিট করা হয়েছিল, সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। ইউনূস অপ্রাসঙ্গিক যদি হয়, ইউনূস যদি ফ্যাসিলিটেড না হয়, তাহলে তো তারেকরা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ আপনার একটা বিল্ডিং এর আমরা ১ম এ কি করি? ফাউন্ডেশন করি, খুঁটি গাড়ি, করি না আমরা? জি। ওই এই বর্তমান অবৈধ দখলদার বাহিনীর যেই ফাউন্ডেশন, সেগুলোকে যদি ইউনূস ধরি, তাহলে ইউনূসকে নানানভাবে ফ্যাসিলিটেট করা, তার সুখ-দুঃখের চিন্তা করা। অর্থাৎ আপনার কথা অনুযায়ী যদি ব্যাপারটাকে ওইভাবে ধরে নেওয়া যায়, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে ইউনূসকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার কি হলো? এর মানে হচ্ছে যে ইউনূস যাতে দেশ ত্যাগ করতে পারে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সেই আসবেন, এই সুযোগটা ধরনের একটা পরিস্থিতি তৈরি করে রাখা। পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইউনূস তার সুবিধা মতো সমস্ত কিছু পাবেন। এটাই হচ্ছে একটা মৌন কন্ট্রাক্ট বিটুইন বিএনপি এবং ইউনূস। কারণ আমি জানি না আপনি জানেন কিনা, ভেতরে একটা বড় ধরনের পরিকল্পনা চলছে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার জন্য। এটার জন্য জি। আমেরিকার তরফ থেকে প্রবলভাবে লবিং চলছে। আমি আপনাকে যেই কথাটা বলছি, এটা আপনি অথেন্টিক বলে ধরে নিতে পারেন। এটা আমার প্রতি সুবিচার হবে। যদিও আমি আপনাকে কোন কাগজপত্র এই মুহূর্তে দেখাতে পারব না। কিন্তু ইউনূস আ আ আপনার তারেকের সাথে দেখা করেছে, কথা হয়েছে। এগুলো আমেরিকান পর্যায়ে। ইউনূস আসলে বাংলাদেশের কোন নাগরিক না। একজন আমেরিকান নাগরিক বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চায়। আমেরিকা তার জন্য লবিং করছে, এবং এই জায়গাতে বিএনপির অনেক ধরনের শঙ্কাও রয়েছে। বিএনপির নীতি নির্ধারণী মহলে আসলে যে এই জিনিসটা চাচ্ছে না। এখন আমেরিকার আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় এসেছে, দখল করেছে, সেখানে আপনার আমেরিকাকে তো ফেলে দিতে পারবে না। ফলে এগুলো এক ধরনের টানাপোড়েন চলছে। আর আপনি যেই আ বা সম্ভাবনার কথা বলছেন, এটি হতে পারে। বাট আমার বিশ্লেষণ বলছে এখনো নয়।
এখনো সেটি নয়। জি, আমি আরেকটা বিষয়ে একটু মৌলিক একটা জায়গায় আপনার কাছ থেকে শুনতে চাই যে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা যখনই দেশে ফিরেন, ফিরবেন তো অবশ্যই এবং তিনি সেইভাবেই ফিরবেন। মাঠ পর্যায়ে তৃণমূল আওয়ামী লীগের আমি জানি যে আপনার সঙ্গে প্রতিদিন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ হয়, কথা হয় এবং সেই কথা অনেক গভীর কথা হয়। তো সেই জায়গা থেকে প্রস্তুতির জায়গা আমরা জানি যে যখনই নেত্রী দেশে ফিরবেন তখনই লক্ষ কয়েক লক্ষ হোক কয়েক কোটি মানুষ হোক যে গ্যাদারিং এর একটা প্রস্তুতি চলছে এখন থেকেই, সেইটাকে বন্ধ করার জন্য সরকার এবং এই যে এনসিপি টেনসিপি যারা আছে প্রশাসন সবাই এখনই নানাভাবে প্রস্তুত নিচ্ছে। তো সেইটাকে মোকাবেলা করে মানুষের ঢল গণজাগরণ সেটিকে কিভাবে সম্ভব, মানে তৃণমূলের নেতাকর্মীরা কতটা উদ্দীপ্ত আছে যে এই প্রতিরোধ সরকারের বাধা এগুলো উপেক্ষা করতে সক্ষম হবে? আম, আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা কোট করব, তারপরে এই জি। প্রশ্নটার উত্তর দিব আপনাকে। এটি হচ্ছে গত বছরের কখন গেলাম, অক্টোবরের 4 তারিখে, ভুল না করে থাকলে সামটাইমস ইন অক্টোবর, চাঁপাইনবাবগঞ্জে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর প্রচন্ড ভাবে ভাঙচুর করা হলো। আমি তখন জিনিভাতে, সুইজারল্যান্ডের জিনিভা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার বিকাল 4টা 4:30টার দিকে কথা হচ্ছিল। আমাকে তিনি জিজ্ঞেস করলেন যে, "চাঁপাইনবাবগঞ্জে কি হয়েছে শুনেছো?" আমি বলছি, "আপা এখনো শুনিনি। তবে আমি জাস্ট একটা হেডিং দেখেছি। আমি এখনো আমি শুনিনি বলতে আমি বিস্তারিত এখনো পড়িনি, বাট আমি দেখেছি।" বলে, "এরা তো সেখানে ম্যাসাকার করে ফেলেছে। কি অবস্থা, কি ভয়ংকর অবস্থা করে ফেলেছে। আমি এর মধ্যে আমার আ বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে ক্ষতিগ্রস্তদের যাতে দ্রুত পুনর্বাসন ব্যবস্থা বা এটা করা হয়, এবং এটা করেছে।" এই কথাটা বলার পরপর নেত্রী একটা কথা বলল, যেটা বলার জন্য আপনাকে আমি এই ভূমিকাটা দিলাম। তিনি বলল যে, "এই দলটা যদি আওয়ামী লীগ না হতো, তাহলে ছারখার হয়ে যেত, টিকত না। শুধু আওয়ামী লীগ বলে টিকে আছে।" তৌফিক ভাই, আমি এই মুহূর্তে বসে আছি। আমার সামনে তৃণমূলের ৩ জন মানুষ বসা। আমার মুখোমুখি ১ জন, আমার একটু দূরে আরো ২ জন। তারা কতটা রেডি সেটা হচ্ছে এমন, খালি একটু সিগনাল দেশে যেতে হবে। সব দৌড় মারবে। আর বাংলাদেশে যারা আছে, ওইটা আপনি ঠেকাতে পারবেন না। তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা আমি আসলে অল্প করেই বললাম কথাটা। ঠেকাতে পারবেন না। তৃণমূলের কর্মীরা ধরেন, ইটস জাস্ট a do or die mission for them. নেত্রী যদি একবার বলেন, "আমি দেশে ফিরছি, আমি আসবো, তোমরা আসো।" তারপরে দেখেন কি হয়। তারা কতটা উজ্জীবিত, একটু আগে আমাদের এক তৃণমূলের এক কর্মী আমাদের এক অঞ্চলের ওই মজা করে কি আমরা বলছিল যে, "ভাই গা চিরবিরি করে।" চিরবিরি করে কেন ভাই? বলে, "কিছু রেডি ভাই, পুরা রেডি। খালি একটু নির্দেশ ভাই। সব রেডি।" আচ্ছা। একজন তরুণ অনেক বড় নেতা, তার সাথে একটা দীর্ঘ আলাপ হয়েছে। এক নাম বলবো, লাফ দিয়ে উঠবেন। এরকম জনপ্রিয়, এরকম ভালোবাসার মানুষ বাংলাদেশের, এরকম ভালোবাসার নেতা আর নাই। জি। রেডি। রেডি বলতে রেডি। সো আমাদের নেতাকর্মীরা এই আওয়ামী লীগ বলে এখনো পর্যন্ত আমরা টিকে আছি। আওয়ামী লীগ টিকে থাকবে। মৃত্যুর আগ মুহূর্তে দেখেন নাই বলতেছে, জয় বাংলা।" কালেমা পড়ছে বটে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহও পড়ছে, জয় বাংলাটাও পড়ছে। মৃত্যুর আগ মুহূর্তে দলকে ভুলছে না। কেমন? সো বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, ভাষা এনে দিয়েছে, পাসপোর্ট এনে দিয়েছে, এই দেশের মানুষকে এই যুদ্ধাপরাধের হাত থেকে মুক্তি দিয়েছে। কি করেনি বলেন? সুতরাং এই আওয়ামী লীগ ইস দ্য অ্যান্সার। যান আপনি ঘরে যান। মানুষজন কি বলছে শোনেন। আগে তো বলতো, "আগে ভালো ছিলাম।" এখন বলেন, "উনারে নিয়ে আসেন। উনি মানে নেত্রীরে নিয়ে আসেন।" আর তো পারি না। আমার খালি আমার খালি WhatsApp টা একদিন যদি খুলে দেখাতে পারতাম, কত unknown, এবং আমার Facebook টা যদি খুলে দেখাতে পারতাম তৌফিক ভাই, এটা একটা অনন্য, অসাধারণ। এই বাংলাদেশ আওয়ামী লীগ জাস্ট a myth। দেখেন গত ২ টা বছর আমরা নাই। আমরা নাকি শেষ, নিঃশেষ। কিন্তু আলোচনা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা যে নিঃশেষ, এইটা নিয়ে টক শো হচ্ছে। মানে আমরা যে শেষ, আমরা যে না, আমরা নাকি শেষ হয়ে গেছি, ক্ষয়ে গেছি, নিঃশেষ। আমরা নাকি জাদুঘরে চলে গেছি। এই জাদুঘর নিয়েই সারাদিন আলোচনা। তাহলে বোঝেন আমরা কেমন জাদুঘরে চলে গেছি।
কিন্তু এই যে মাহফুজ আলম, আসিফ নজরুলরা তো আবার এখন স্ট্যাটাস দিয়ে আবার বলতে বাধ্য হয় আওয়ামী লীগ সেদিন ফিরেছে, আওয়ামী লীগ সেই দিনই ফিরেছে, এই কারণে ফিরেছে। একজনে 5টা, একজনে 10টা ফর্দ দিচ্ছে টেলিভিশন গুলোতে নিয়মিত। এইগুলো, এইটার পেছনে আবার কিছু দেখছেন কিনা আপনি? রফিক ভাই, ভয় ভয় প্রচন্ড সংক্রামক একটা ব্যাপার। জানের মায়া সবার আছে তৌফিক ভাই। ওরা তো ইতিহাসটা পড়েছে। মাহফুজ তো পড়ালেখা কিছুটা করেছে। আসিফ নজরুল এই দেশের আন্দোলনগুলো দেখেনি? ভয় তো না? তারা তো সবাই জানে এই দলটা ফেরত আসবে। সবাই জানে। কে জানে না? জাস্ট ওরা এইটা জানে না, এটা ১ বছর, ২ বছর, ৬ মাস, ৫ বছর, ১০ বছর এগুলাই তো আলোচনা। ভয়। এই দল ফিরবে। এই দল ফিরবে, ফেরার পরে এদেরকে যারা এই ষড়যন্ত্র করেছে, তারা ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে যাবে মানুষের ভালোবাসা দেখে। খুনের মাধ্যমে না কিন্তু। এত মানুষের ভালোবাসা দেখে তারা ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। ভয় আছে না ভাই? হুমায়ূন আহমেদের একটা উপন্যাস আছে, এই বসন্তে। জি। সেখানে গল্পের নায়ক জেল থেকে ছাড়া পায়। তাকে মিথ্যে করে ফাঁসিয়ে দেওয়া হয়। তার একটা দীর্ঘদিন সে সাজা পেয়ে বের হয়। তো যাদের কারণে সে এত বছর মিথ্যে মামলা খাটলো, তারা আর ঘর থেকে বের হয় না। প্রত্যেকের পুরো ওই গ্রাম জুড়ে আতঙ্ক। এই ওর গল্পের নায়কের নাম মনে হয় ফজলু ছিল। আমি ভুল না করে থাকলে, বা নায়কের নাম যাই থাক না কেন, ওই নায়ক। তারা আতঙ্কে অস্থির হয়ে থাকে। ও বুঝি অ্যাটাক করলো। কারণ ওর উপরে তো অত্যাচার হয়েছে। থাকুক না একটু ভয়ে। হুমায়ূন আহমেদের একটা নাটক আছে না? ওস্তাদ না, ওই যে বলে যে, "স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো?" আমার সাথে নির্ভয়ে কি কথা? আমার উত্তর একটাই। আওয়ামী লীগের ব্যাপারে নির্ভয়ে কি কথা? ভয়ে বলো। বুঝেন নাই? জি। যারা আমার আমাকে আমার মায়ের রক্তের উপর দিয়ে যেতে বাধ্য করেছে, ওই শামসুর রহমানের কবিতার মতো, যারা আমার বোনকে অত্যাচার করেছে, আমার ভাইকে অত্যাচার করেছে, আমাকে খুঁজতে এসে আমার মাকে খুন করে চলে গেল, যারা আমার বাবার লাশটিও দেখতে দেয়নি, যারা আমার সন্তানকে খুন করে চলে গেল, তাদের এই সারাটি জীবন আতঙ্কে অস্থির হয়ে থাকতে হবে। কালকে নভেল ভাই বলেনি, মর্তুজা কোথায় পালাবে? কত দূর পালাবে? অস্টিন, টেক্সাসের অস্টিনে বাড়ি কিনেছে ফারুকি। সিডনিতেও নাকি তার আবাস করেছে। অস্টিন কত দূর ভাই? এই অস্টিনের সাথেও, টেক্সাসের সাথেও, আমেরিকার সাথেও চুক্তি হবে। এই নিঝুম মজুমদার আজকে এই রাতে কথা দিয়ে গেলাম, পৃথিবীর যেই প্রান্তে লুকাবে, যত রকমের ছাড় দেওয়া হয়, তত রকমের ছাড় দিয়ে এদেরকে নিয়ে আসবো। কারো কোনো কথা সেদিন শুনবো না। এই প্রতিজ্ঞা আপনাকে এবং আপনার দর্শকদেরকে দিয়ে গেলাম। নো মার্সি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা শুনলেন, এবং ব্যারিস্টার নিঝুম মজুমদার শেষ যে শব্দটি বললেন, বাক্যটি বললেন, 2 শব্দের নো মার্সি। এই কথাটি হচ্ছে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের শক্তি, যারা গত 2 বছর বাংলাদেশকে এইভাবে ধ্বংস করেছে। প্রতিদিন হত্যা, খুন, ধর্ষণ, শিশুর গলা কেটে ফেলা, শরীর দ্বিখণ্ডিত করে ফেলা, সব এই জায়গা থেকেই যেমন ভাবে এসছে, তার এই ধারাবাহিকতায় যে এই সরকারটি এখন যারা ক্ষমতায় আছে তারাও যে সেই একইভাবে একই ধারায় চলছে, এই পরিস্থিতি থেকে বাংলাদেশ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ মুক্তি চায়। সেই কারণেই তারা চায় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবে, বাংলাদেশ আবার নিরাপদ হবে।